সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। এর আগের ক্লাসে আমরা ব্যাংকের সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করেছিলাম, যেমন ব্যাংকের হিস্ট্রি, ব্যাংকে কত ধরনের অ্যাকাউন্ট হয়, এই সমস্ত বিভিন্ন বিষয়। আজকে আমরা ব্যাংকের ব্যাপারে আরো কিছু আলোচনা করব, যে ব্যাংক কত ধরনের ব্যাংক হয়, কোন ধরনের ব্যাংকের কি কাজ, প্রাইভেট ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, পাবলিক ব্যাংক, ফরেন ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, এই সমস্ত বিভিন্ন জিনিস। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তো ভারতের যে ব্যাংকিং সিস্টেম, সেই ব্যাংকিং সিস্টেম অনুযায়ী ব্যাংক হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে শিডিউল ব্যাংক আর একটা হচ্ছে নন শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংক আর নন শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংক কি? শিডিউল ব্যাংক হচ্ছে আমরা যে সমস্ত ব্যাংকে দেখি সেগুলো হচ্ছে শিডিউল ব্যাংক, যাদের একটা পার্টিকুলার নিয়ম কানুন থাকবে, পার্টিকুলার কাজের টাইম থাকবে, সেই সমস্ত। আর নন শিডিউল ব্যাংক কি? নন শিডিউল ব্যাংক হচ্ছে একটা এমার্জেন্সি পারপাসে যখন কোনো ব্যাংক খোলা হয় সেগুলোকে বলা হচ্ছে নন শিডিউল। এগুলো কিছুদিন কাজ করে তারপর আবার বন্ধ হয়ে যায়, তো সেগুলো হচ্ছে নন শিডিউল ব্যাংক। নন শিডিউল ব্যাংক খুব কম পরিমাণে আছে, 4টে নন শিডিউল ব্যাংক আছে। তো নন শিডিউল ব্যাংক সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। তো প্রথমে আছে শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংক হচ্ছে আমাদের দুই টাইপের শিডিউল ব্যাংক হয়, একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক আর একটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। শিডিউল ব্যাংক দুই টাইপের, একটা কমার্শিয়াল ব্যাংক আর একটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। এই যে কমার্শিয়াল ব্যাংক, এই কমার্শিয়াল ব্যাংকই আমাদের পুরো ব্যাংকিং সিস্টেমটাকে ধরে রেখেছে। এই কমার্শিয়াল ব্যাংকের ভেতরেও বিভিন্ন টাইপের ব্যাংক হয়। তো সেগুলো হচ্ছে, প্রথমত আসে হচ্ছে ফরেন ব্যাংক, তারপর পাবলিক ব্যাংক, ফরেন ব্যাংক, পাবলিক ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক বা যেটাকে গ্রামীণ ব্যাংক বলা হয়, আর হচ্ছে আমাদের পাবলিক সেক্টর ব্যাংক। তো সবগুলো এক এক করে আমরা আলোচনা করব। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে ফরেন ব্যাংক। ফরেন ব্যাংক কি? যে বিদেশি ব্যাংকের ব্রাঞ্চ ভারতে খোলা হয়। বিদেশি ব্যাংকের ব্রাঞ্চ ভারতে খোলা হয়। বিদেশি ব্যাংকের ব্রাঞ্চ ভারতে খোলা হলেও এটা কিন্তু বিদেশি নিয়মে চলবে না। ভারতে খুলতে হলেও সেই ভারতীয় ব্যাংকিং সিস্টেমের নিয়মেই তাকে চলতে হবে। যেমন আমাদের ফরেন ব্যাংকের কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, যে ব্যাংক অফ আমেরিকা, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না, এমিরেটস ব্যাংক। এই ব্যাংকগুলো হচ্ছে বিদেশি ব্যাংকের ব্রাঞ্চ হচ্ছে ভারতে। এগুলো বিদেশি ব্রাঞ্চ ঠিকই, কিন্তু আমাদের এখানে যে ব্যাংকিং এর যে নিয়ম কানুন সবই হচ্ছে আরবিআই দ্বারা কন্ট্রোল হবে। সবকিছুই আরবিআই দ্বারা কন্ট্রোল হবে। এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে যেখানে 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 ইন্টারন্যাশনাল লেনদেন হয়, ইন্টারন্যাশনাল লেনদেনের ক্ষেত্রে এই ফরেন ব্যাংক দিয়ে ট্রানজাকশন করাটা সুবিধা। যেমন যেমন কারোর হয়তো আমেরিকার সাথে কিছু ইম্পোর্ট এক্সপোর্ট করতে হবে, তাহলে ভারতীয় ব্যাংক যেমন আইসিআইসিআই ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক বা এসবিআই ব্যাংক, এদের থ্রু দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস করলে তাতে অনেকটা সময় লেগে যাবে। কিন্তু সেটা যদি আমার ব্যাংক অফ আমেরিকায় আমার অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আমেরিকার সাথে আমার লেনদেন খুব ইজি হয়ে যাবে। তো সেই জন্য এই ফরেন ব্যাংকগুলো খোলা হয়, ফরেন ব্যাংকের ব্রাঞ্চগুলো খোলা হয়। এরপর আসে হচ্ছে প্রাইভেট ব্যাংক। ভারতে প্রচুর প্রাইভেট ব্যাংক আছে, কিন্তু এর এর ভেতর তিনটে মেইন প্রাইভেট ব্যাংক আছে, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক আর হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। আরো অনেক আরো অনেক প্রাইভেট ব্যাংক আছে, যেমন বন্ধন ব্যাংক, হ্যাঁ, তারপর কানাড়া ব্যাংক। তো এই বিভিন্ন টাইপের ব্যাংক থাকলেও ভারতের প্রাইভেট ব্যাংকগুলোর ভেতর সব থেকে লিডিং তিনটে হচ্ছে আমাদের আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক আর অ্যাক্সিস ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ব্যাংক। এইচডিএফসি হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ব্যাংক। আর অ্যাক্সিস ব্যাংকের কোনো ফুল ফর্ম নেই, অ্যাক্সিস ব্যাংক এটা পুরোটাই। আইসিআইসিআই ব্যাংক কি করে? আইসিআইসিআই ব্যাংক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে লোন দেয়, মানে প্রথম যখন তৈরি হয়েছিল তখন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে মেইনলি লোন দিত। এইচডিএফসি ব্যাংক কি করতো? হাউজিং হাউজিং প্রপার্টি মানে হাউস তৈরি করার জন্য লোন দিত। আর অ্যাক্সিস ব্যাংক হচ্ছে কাস্টমারদের লোন দিত, মানে কাস্টমারদের কেনা বেচা করার জন্য মেইনলি লোন দেয়। এই তিনটে ব্যাংকই আমাদের চালু হয় হচ্ছে 1994। এই তিনটে ব্যাংকই চালু হয়েছিল হচ্ছে 1994 সালে। অ্যাক্সিস ব্যাংক কি করে? কাস্টমারদের খেয়াল রাখে। যেমন যে কোনো জিনিস শপিং টপিং করতে গেলে ফার্স্টেই আমাদের যে যে ব্যাংকের অফার আছে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের বিভিন্ন কার্ডের অফার থাকে। তিনটে ব্যাংকই কাজ একই করে, কিন্তু বেশি ভ্যালু দেয় আইসিআইসিআই ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, এইচডিএফসি ব্যাংক হাউজিং পারপাসে, আর অ্যাক্সিস ব্যাংক হচ্ছে কাস্টমার সাপোর্টে। এই অ্যাক্সিস ব্যাংক এটা আগে ছিল হচ্ছে ইউটিআই নামে। অ্যাক্সিস ব্যাংকের আগের নাম ছিল হচ্ছে ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। এটা 2007 সালে অ্যাক্সিস ব্যাংক নাম হয়ে যায়। এই তিনটে ব্যাংকই 1994 সালে কেন খোলা? কারণ 1992 সাল পর্যন্ত ভারতে প্রাইভেট কোম্পানির কোনো অস্তিত্ব ছিল না।
1992 সালে যখন আমাদের এলপিজি আনা হলো। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন, এই এই পলিসি 1992 সালে যখন আনা হলো, তখন 1992 সালের পর থেকেই ভারতে প্রাইভেট কোম্পানি ধীরে ধীরে আসা শুরু করে। আর তারপর এই 1994 সালে ওই জন্যই আমাদের প্রাইভেট ব্যাংক চালু হয়ে যায়। এই তিনটে প্রাইভেট ব্যাংক হয়, এছাড়াও আরো অনেক হয়, কিন্তু এই তিনটে হচ্ছে মেইন। এরপরে আসে হচ্ছে আরআরবি। আরআরবি মানে কি? রিজিওনাল রুরাল ব্যাংক, মানে যে বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলো হয়, যেমন যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বা বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, নর্থ বিহার গ্রামীণ ব্যাংক। এই আরআরবি মেইনলি আমাদের আনা হয়েছিল হচ্ছে একদম গ্রামীণ এলাকা বা শহরের এলাকা, ছোট ছোট জায়গা ডেভেলপ করার জন্য। এই রিজিওনাল রুরাল ব্যাংক এটা কোনো একজনের আন্ডারে থাকে না, এটা এর যে টাকা, সেই টাকায় আমাদের তিনজনের শেয়ার থাকে। সেই তিনজনের শেয়ার থেকে এই টাকাতে তিনজনের শেয়ার থাকে। 50% শেয়ার থাকে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, 15% শেয়ার থাকে স্টেট গভর্নমেন্টের, আর 35% শেয়ার থাকে হচ্ছে যে ব্যাংকের সাথে কোলাবোরেশন করা। যেমন যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বলে যেটা আছে, সেটা হচ্ছে ইউকো ব্যাংকের সাথে কোলাবোরেশন করা। তাহলে এই পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের টোটাল যে টাকাটা, তার ভেতর 50% হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, 15% পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, আর 35% শেয়ার সেটা দিচ্ছে হচ্ছে আমাদের ইউকো ব্যাংক। আরআরবি ব্যাংকটা এতই ছোট হয় যে এদের নিজস্ব কোনো ক্ষমতা সেরকম করে থাকে না। যেমন যেমন নিজেদের আইএফএসসি কোড এটা তৈরি করতে পারে না, নিজেদের চেক তৈরি করতে পারে না, এটিএম কার্ড নিজেরা তৈরি করতে পারে না, কর্মীরা তাও সবকিছু নিজেরা দিতে পারে না। এই জন্য এদের যখন প্রথম চালু করা হয়, তখন এদের অন্যান্য ব্যাংকের সাথে মার্চ করে এদেরকে তৈরি করার কথা বলা হয়। যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আছে হচ্ছে আমাদের ইউকো ব্যাংকের সাথে কোলাবোরেশন করে। এটা এই আরআরবি চালু হয়েছিল হচ্ছে 1975 সালে। 1975 সালে যে 5th 5-year প্ল্যান, মানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয় 1975 সালে, সেইটা হয়েছিল। সেটা কবে? সেটা হচ্ছে 2 অক্টোবর 1975 সাল থেকে এটা চালু হয়। 2 অক্টোবর কেন? 2 অক্টোবর যে 2 অক্টোবর হচ্ছে গান্ধীজির জন্মদিন। গান্ধীজি গ্রামের ডেভেলপমেন্ট করার উপর বেশি জোর দিয়েছিল, এই জন্য গান্ধীজির ডেট অফ বার্থকে মাথায় রেখে ওই ডেটটা ফিক্স করা হয়, সেকেন্ড অক্টোবর 1975। আর এই রিজিওনাল রুরাল ব্যাংক 1975 সালের পর ছোট ছোট করে প্রচুর জায়গায় তৈরি হতে থাকে। যেমন যেমন যদি আমরা চাই যে আমাদের উত্তর 24 পরগনায়, তাহলে ব্যাংকের নাম হতে পারে যে নর্থ 24 পরগনা রুরাল ব্যাংক। তারপর যদি শুধুমাত্র বারাসাতে খুলতে হয়, তাহলে বারাসাত রুরাল ব্যাংক। এই রকম করে ছোট ছোট বিভিন্ন আমাদের 1975 সালের পর ছোট ছোট বিভিন্ন জায়গায় সারা ভারতে এই রুরাল ব্যাংক তৈরি হতে থাকে। এবার এই ছোট ছোট বিভিন্ন ব্যাংক তৈরি হতে হতে আরবিআই কতগুলোকে কন্ট্রোল করবে, তার জন্য 1996-97 সালে আরবিআই একটা নিয়ম করে দেয় যে নতুন করে আরআরবি মানে রিজিওনাল রুরাল ব্যাংক, মানে নতুন করে এই গ্রামীণ ব্যাংক আর খোলা যাবে না। নতুন করে গ্রামীণ ব্যাংক আর খোলা যাবে না, যদি খুলতে হয় তাহলে তার ব্রাঞ্চ খুলতে হবে। 1996-97 সালে যে একটা কমিটি গঠন করা হয় কেলকার সমিতি, সেই কেলকার সমিতি ওখানে অ্যাডভাইস দেয় যে নতুন করে কোনো আর ব্যাংক খোলা যাবে না, রুরাল ব্যাংক যদি খুলতে হয় তাহলে রুরাল ব্যাংকের ব্রাঞ্চ খুলতে হবে। যেমন পশ্চিমবঙ্গে যে গ্রামীণ ব্যাংক, সেই পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে নতুন করে আর পশ্চিমবঙ্গে কোনো গ্রামীণ ব্যাংক হবে না, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ হতে পারে। আর এই পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের কোনো কাজ বিহারে বা উড়িষ্যা বা মধ্যপ্রদেশ, কেরালা এইসব জায়গায় গিয়ে করলে কিন্তু হবে না। এটা লোকালেই আমাদেরকে এই কাজটা করতে হবে। সব থেকে বেশি গ্রামীণ ব্যাংক সেখানেই থাকবে যেখানে জনসংখ্যা সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে আমাদের ইউপিতে। ওই জন্য ইউপিতেও আমাদের এই গ্রামীণ ব্যাংক বা রিজিওনাল রুরাল ব্যাংক সব থেকে বেশি। আর দুটো স্টেট আছে যেখানে কোনো আরআরবি নেই, সেটা হচ্ছে গোয়া আর সিকিম। গোয়া আর সিকিমে কোনো আরআরবি নেই। এরপরে আসা হলো পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংকের ভেতর সব থেকে বড় যে ব্যাংক সেটা হচ্ছে আমাদের এসবিআই। সেটা কি? এসবিআই। প্রাইভেট ব্যাংকের ভেতর সব থেকে বড় ব্যাংক যেটা আছে সেটা হচ্ছে এসবিআই। এসবিআই কত? এসবিআই হচ্ছে 1955 সালে গঠন হয়। এসবিআই আগে ছিল হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক নামে। ইম্পেরিয়াল ব্যাংক কবে হয়েছিল? ইম্পেরিয়াল ব্যাংক হয়েছিল 1921 সালে। ইম্পেরিয়াল ব্যাংকটা আবার হয়েছিল হচ্ছে তিনটে ব্যাংক মিলিয়ে, ব্যাংক অফ কলকাতা বা ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মুম্বাই আর ব্যাংক অফ মাদ্রাজ, এই তিনটে মিলিয়ে 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক। তারপর সেটাই পরে ন্যাশনালাইজ হয়ে গিয়ে আমাদের এসবিআই হয়ে যায় বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে। এসবিআই সম্পর্কে বিভিন্ন তথ্য সেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম।
এরপরে আছে হচ্ছে আমাদের আইডিবিআই ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এই আইডিবিআইটা তৈরি হয় হচ্ছে 1964 সালে। 1964 সালে এটা প্রথমে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা সহায়ক ব্যাংক হিসাবে আমাদের চালু করা হয়েছিল। আইডিবিআইটা কি আরবিআই এর সহায়ক ব্যাংক হিসাবে চালু করা হয়েছিল। পরে পরে এর পারফরমেন্স খারাপ দেখে দেখে খারাপ হতে হতে আরবিআই ওটাকে শেয়ার মার্কেট দেখাশোনার জন্য ওটাকে করে দেয়। আরবিআই ওটাকে শেয়ার মার্কেট দেখার জন্য ওটাকে আলাদা করে ছেড়ে দেয়। এর পারফরমেন্স তখনও দুর্বল হতে হতে তখন তারপর এটা একটা নর্মাল ব্যাংক হিসাবে, এখন যেরকম নর্মাল ব্যাংক সেরকম একটা নর্মাল ব্যাংক হিসাবেই কাজ করে, এখন আর শেয়ার টেয়ার দেখে না। এরপরে আসা হচ্ছে ন্যাশনালাইজড ব্যাংক। ন্যাশনালাইজড ব্যাংক মানে হচ্ছে প্রথম ধাপে 14টা ব্যাংক, তারপরে ধাপে 20টা ব্যাংকে যে ন্যাশনালাইজড করে দেওয়া হয়, মানে বিভিন্ন প্রাইভেট ব্যাংকে সরকারিকরণ করে দেওয়া হয়, সেইগুলোই হচ্ছে ন্যাশনালাইজড ব্যাংক। সেই ন্যাশনালাইজড ব্যাংক হবে দুটো ধাপে, একটা হচ্ছে 1969 আর একটা হচ্ছে 1980। এই দুটো ধাপে আমাদের ন্যাশনালাইজ হয়েছে। ন্যাশনালাইজ 1980 পর ন্যাশনালাইজড ব্যাংক ছিল কটা? 20টা। কিন্তু বর্তমানে এখন ন্যাশনালাইজড ব্যাংক কটা? বর্তমানে ন্যাশনালাইজড ব্যাংক হচ্ছে আমাদের 12টা। তো এই হচ্ছে এই 4টে টাইপের ব্যাংক আমাদের আছে। এরপরে আসা হচ্ছে আমাদের কোঅপারেটিভ ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংক কি? কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে একদম গ্রামীণ এলাকা বা একদম শহরে একদম ছোট ছোট এলাকা বা ছোট ছোট জিনিসকে ডেভেলপ করার জন্য এই কোঅপারেটিভ ব্যাংক চালু করা ছিল। এই কোঅপারেটিভ ব্যাংক দুজনের জন্য চালু হয়, একটা হচ্ছে রুরাল আর একটা হচ্ছে আরবান। রুরাল মানে গ্রামের জন্য আর আরবান মানে হচ্ছে শহরের জন্য। আচ্ছা, এই আরআরবিতে একটা জিনিস, আরআরবির যে এটিএম কার্ড সেটা দেখতে কিরকম হয়? সেটা দেখতে এরকম, এখানে এটিএম কার্ডের নাম্বার থাকে, এখানে আরো যে যে ইনফরমেশন গুলো থাকে, কিন্তু কিন্তু আরআরবির যে এটিএম কার্ড গুলো হয় সেটা কি? সেটা হচ্ছে এখানে আমাদের কোন আরআরবি সেটা লেখা থাকে। যেমন যদি যদি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হয় তাহলে এখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। আর যে ব্যাংকের সাথে কোলাবোরেশন করে করা, যেমন এটা হচ্ছে ইউকো ব্যাংকের সাথে, তাহলে ইউকো ব্যাংকটা এখানে লেখা থাকে, হ্যাঁ লেখা থাকে ইউকো ব্যাংক, এখানে লেখা থাকে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। এবার এই কোঅপারেটিভ ব্যাংক কাদের জন্য? রুরাল আর আরবানদের জন্য। ছোট 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 ডেভেলপমেন্ট রুরাল বা আরবান এরিয়াতে, গ্রামীণ বা শহরে এলাকায় ছোট ছোট ডেভেলপমেন্ট করার জন্য এই কোঅপারেটিভ ব্যাংক চালু করা হয়। এই কোঅপারেটিভ ব্যাংক আস্তে 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 মার্জ হতে হতে এই আরআরবিতে কনভার্ট হয়ে যায়। এবারে এই যে কোনো ব্যাংক খুলতে গেলে প্রচুর টাকার দরকার আর প্রচুর নিয়ম কানুনও দরকার। আর পাবলিক সবসময় এই নিয়ম কানুনের ভেতর অত পাবলিক বোঝেও না। ব্যাংক সমস্ত পাবলিকের কথা ভাবতে চেয়েও ভাবতে পারে না। ব্যাংক সবসময় তাদেরকেই ভ্যালু দেয় যাদের সাথে ব্যাংকের ট্রানজাকশন খুব ভালো, লেনদেন খুব ভালো হয়, মানে ধনী লোকজন, ব্যবসায়ী, এই সমস্ত লোকজনদেরকে বেশি ভ্যালু দেয়। তো ব্যাংক কি করে? ব্যাংক হচ্ছে হাই লেভেলে আমাদের কাজ করে। তো ছোট 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 লেভেলে কাজ করার জন্য, যেমন আমার যদি 10,000 টাকার কোনো কিছু লোন লাগে, মানে আমি ধরো আমি হয়তো কোনো একটা ফোন কিনবো, তো সেই ফোনটা সেই ফোনের দাম হয়তো 15,000। সেই 15,000 টাকা দিয়ে আমি হয়তো পুরো 15,000 ম্যানেজ করতে পারছি না, তাহলে কি আমি লোন নিয়ে কিনতে পারবো না? তাহলে কিন্তু আমি ব্যাংক থেকে কিন্তু ওই 15,000 টাকা লোন আমাকে দেবে না। তো এই সমস্ত ছোট ছোট লোন এগুলো ম্যানেজ করার জন্য বা ছোট ছোট জিনিস ডেভেলপমেন্ট করার জন্য আমাদের আরবিআই একটা সংস্থা তৈরি করে, সেটা হচ্ছে এনবিএফসি। কি করে? এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি কি করে? এনবিএফসি মানে নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। এরা কি করে? এরা আসলে কোনো ব্যাংক না, এরা ওই ব্যাংকের হয়ে টাকা দিয়ে দেয়। যেমন আমার যদি একটা ফোন কিনতে হয়, ফোনের দাম যদি 15,000 হয়, তাহলে আমি 5,000 দেব। আমার আমার ধরলাম ব্যাংকের ফোনের দাম হচ্ছে 15,000, এর ভেতর আমাকে দিতে হবে হচ্ছে 5,000 টাকা, আর বাকি 10,000 টাকা এই এই ফাইন্যান্স কোম্পানিগুলো আমার হয়ে এই ফোনের কোম্পানিকে দিয়ে দেবে। তাহলে ফোনের কোম্পানি 5 আর 10, 15,000 তো পেয়েই গেল। তাহলে এই 5,000 আমি দিলাম আর এই 10,000 এই ফাইন্যান্স কোম্পানি। এবার ফাইন্যান্স কোম্পানির ভেতর বিভিন্ন আছে, যেমন বাজাজ আলিয়ান্স, তারপরে হচ্ছে মুথুট ফাইন্যান্স, বাজাজ আলিয়ান্স, মুথুট ফাইন্যান্স, এইরকম বিভিন্ন ফাইন্যান্স কোম্পানিগুলো আছে। তো ধরে নিলাম এই বাজাজ ফাইন্যান্সটা আমার হয়ে টাকা দিল, তাহলে এই 15,000 টাকার ভেতর 5,000 টাকা আমি দিলাম আর 10,000 টাকা বাজাজ ফাইন্যান্স দিয়ে দিল। তাহলে কোম্পানি 5 আর 10, 15,000 টাকা তো পেয়েই গেল, ফোনের কোম্পানিটা 15,000 পেয়েই গেল। কিন্তু এই বাজাজ ফাইন্যান্স যখন আমার হয়ে 10,000 টাকা দিচ্ছে, তখন আমাকে বলবে যে আমি এই 10,000 টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু এই 10,000-এর বদলে হয়তো আমাকে 12,000 লাগবে।
12,000 টাকা আমাকে দিতে হবে, সেটা আবার একবারে না, সেটা মাসে মাসে, 3 মাস, 6 মাস অন্তর অন্তর, বা প্রত্যেক বছর অন্তর অন্তর। এটা আমরা হয়তো 5 বছরে তোমার কাছ থেকে নিয়ে নেবো, সেই রকম ভাবে একটা কন্ট্রাক্ট থাকবে। তাহলে ব্যাংক, ব্যাংক কোথায় কাজ করে? ব্যাংক কাজ করে হচ্ছে হাই লেভেলে, মানে বড় 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 ট্রানজাকশন, বড় বড় লোন দেওয়ার ক্ষেত্রে কাজ করে হচ্ছে ব্যাংক। আর ছোট ছোট লোন, ছোট লোন দেওয়ার কাজ করে হচ্ছে এই এনবিএফসি। এই পুরো পুরো ভারতবর্ষে যত পাবলিক আছে, এই এনবিএফসি আমাদের ছোট ছোট লোন দিয়ে সবাইকে ঠিকঠাক করে রেখেছে। কিন্তু মাঝের একজনটা কাউকে দরকার, যে যে উপরের লোকদেরও কন্ট্রোল করতে পারে আর নিচের লোকদেরও কন্ট্রোল করতে পারে। তো তার জন্য মাঝামাঝি একটা আরবিআই একটা সিস্টেম তৈরি করে, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট ব্যাংক। সেটা কি? পেমেন্ট ব্যাংক। পেমেন্ট ব্যাংকে যেমন আমাদের নাম শুনে, যে ফোনপে পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক, এইরকম বিভিন্ন পেমেন্ট ব্যাংক আছে। পেমেন্ট ব্যাংকের কাজ কি? পেমেন্ট ব্যাংক হচ্ছে পার্স টাইপের। ধরলাম পেটিএম পেমেন্ট ব্যাংক, তাহলে পেটিএম পেমেন্ট ব্যাংকে আমার পেটিএম একটা হচ্ছে অ্যাপস, এই অ্যাপস নেওয়া মানে হচ্ছে যে আমার একটা পেটিএম এ অ্যাকাউন্ট খুলে গেল। এবার এই পেটিএম অ্যাকাউন্টটা আমার ব্যাংকের সাথে কানেক্ট থাকবে। এই পেটিএম অ্যাকাউন্টে আমি ব্যাংক থেকে হয়তো 500 টাকা রেখে দিলাম। এবার আমার খরচাটা ওই ওই আমি ডাইরেক্ট ব্যাংক থেকে না করে, আমি ওই পেটিএম এর যে ব্যাংক আছে, ওই 500 টাকা রেখেছি, ওই 500 টাকা থেকে আমি খরচা করলাম। এটাই হচ্ছে পেমেন্ট ব্যাংক। পেমেন্ট করার জন্য যে টাকাটা রাখি, সেটা সেটা একটা থার্ড পার্টি ব্যাংকে রাখলে সেটাই বলা হচ্ছে আমাদের পেমেন্ট ব্যাংক। এরকম পেটিএম পেমেন্ট ব্যাংক আছে, ফোনপে পেমেন্ট ব্যাংক আছে, তারপর হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে, সবাই হয়তো নাম শুনেছো এখন। তো এই পেমেন্ট ব্যাংকগুলো কি করে? পেমেন্ট ব্যাংকগুলো হচ্ছে যে ব্যাংকে থেকে ডাইরেক্ট আমি পেমেন্ট না করে ওই থার্ড পার্টি একটা জায়গা থেকে আমি পেমেন্ট করি। এর ভেতর ফার্স্ট ফেমাস ছিল হচ্ছে পেটিএম পেমেন্ট, তারপর ফোনপে পেমেন্ট ব্যাংক এসছে, এখন বর্তমানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক চলছে। তো এই হচ্ছে আমাদের পেমেন্ট ব্যাংক। তাহলে একদম উপরের লেভেলের জন্য কি রয়েছে? ব্যাংক। একদম নিচু লেভেলের জন্য হচ্ছে এনবিএফসি। আর মাঝামাঝি লেভেলের জন্য রয়েছে হচ্ছে পেমেন্ট ব্যাংক। এই আরবিআই, আরবিআই কন্ট্রোল করে কাদের? আরবিআই কন্ট্রোল করে মেইনলি এই ব্যাংককে। কিন্তু আরবিআই এই পেমেন্ট ব্যাংক আর এনবিএফসি এদের পলিসিকে খুব একটা বেশি কন্ট্রোল করে রাখতে পারে না। এই হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের ব্যাংক নিয়ে আলোচনা। এরপরে আছে হচ্ছে ব্যাংকের চেক কত ধরনের হয়, কি 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 চেক হয়, বিআরআর চেক, তারপর হচ্ছে অ্যাকাউন্ট চেক, ক্যান্সেল চেক, এইরকম বিভিন্ন টাইপের চেকগুলো হয়। তো সেই চেক সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করো, আর ক্লাস সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।